পুলিশ হেফাজতে ল কলেজের ধৃতরা। আজ মনোজিৎ সহ 4 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। 8 জুলাই পর্যন্ত ফের পুলিশ হেফাজতে মনোজিৎ, জয়েব, প্রমিত। ল কলেজের গার্ডের 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। কিছুক্ষণ আগে কসবা থানায় নিয়ে আসা হয় এই 4 জনকে। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে, তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে। দ্রুত করে এফআইআর করা হয়েছিল। ইন লেস দেন 12 আওয়ার্স প্রথম 3 জন ধরা পড়েছে, তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর ডেটা এসছে, ওটা অ্যানালিসিস হচ্ছে। ऑल नेसेसरी एक्शंस जहाँ एक्शन करार दरकार है, जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক। আর এই গভর্নিং বডি নিয়ে নানা প্রশ্ন। কলেজের গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে থানায় ভুরি ভুরি অভিযোগ, আর তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ। 25 জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী, 2 পড়ুয়া এবং একজন নিরাপত্তা রক্ষী। কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তাঁর স্বামী শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায়। অনেকেরই প্রশ্ন, ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে? এসএস চ্যাটার্জিকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কি করে গভর্নিং বডিতে আছেন, সেটা তো হায়ার এডুকেশন বলতে পারবে। সেখানে নিকটাত্মীয় কেউ থাকতে পারে কিনা আপনারাই জিজ্ঞেস করছিলেন, ওই ব্যাপারে আমি কি করব। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই ল কলেজেরই প্রাক্তনী, নানা কাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে ডজন খানেক এফআইআর। এ হেন মনোজিৎ চাকরিও পেয়ে গেছে সেই ল কলেজেই। অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের গভর্নিং বডি। আমি ভাইস প্রিন্সিপাল, মাত্র গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিৎ মিশ্র। তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে 25 জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র। কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে, কি কথা হয় দুজনের, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন। এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। দু 2012 দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তারপর থেকেই কলেজে বিভিন্ন গোলমালে নাম জড়ায়, মারামারিতেও অভিযুক্ত। 2014 কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের। 3 বছর পর 2017 ফের ল কলেজে ভর্তি হয়। 2019 সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায়। কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিৎ। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরেই এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him.
এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে 2024 সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিৎ। শুধু তাই নয়, ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। অনেকের প্রশ্ন, এই মনোজিৎ যে কলেজের ত্রাস, নানা বেয়াদপি করে বেড়ায়, এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল? কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ। আমরা বরাবরই কথা বলতে চেয়েছি, কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি, বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি। নিউজ 18 বাংলা। 25শে জুন গত বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার বৈঠক করল কলেজের গভর্নিং বডি, আর সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র, বেতন ফেরত দিতে হবে মনোজিৎকে। বহিষ্কৃত 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জয়েব আহমেদও। আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির মিটিংয়ে। নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। কলেজে মহিলা নিরাপত্তারক্ষী থাকবে। কলেজের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা বাড়ানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে। কলেজ খোলা থাকবে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর পড়ুয়া, অধ্যাপক বা কর্মীরা কেউ কলেজে থাকতে পারবেন না। স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা। বহিরাগতদের ঢোকা একেবারেই বন্ধ। কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধরা পড়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, আর তার বিরুদ্ধে আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে। কখনো শ্লীলতাহানির অভিযোগ, কখনো চুরির অভিযোগ। আলিপুর থেকে গড়িয়াহাট, কালীঘাট থেকে কসবা, ডজনেরও বেশি অভিযোগ দায়ের এই মনোজিতের বিরুদ্ধে। মনোজিৎ মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই দেখুন এফআইআর এর কপি। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায়। 2019 সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে, এফআইআর হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায়, তার ভিত্তিতে এফআইআর। এরপরেও মনোজিতের বেয়াদপি থামেনি, উল্টে যেন আরো বেপরোয়া। এই দেখুন আবার শ্লীলতাহানির অভিযোগ, আবার এফআইআর। এটা 2022 সালে করা এফআইআর। সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন, যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয়। 2023 কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর। 2024 মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায়, মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 2017 সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে, মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। এখানেই শেষ নয়, এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও ইউনিট প্রেসিডেন্টের। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের 2 ছাত্রী। গড়িয়াহাট থানায় তাঁরা লিখিত অভিযোগও জানান। এতে মনোজিতের কিছু হয়নি, উল্টে অভিযোগকারী 2 ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজিৎ। দিনের পর দিন কলেজে দাদাগিরি, বেয়াদপি। অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয়ে মুখ খুলতে কেউ সাহস পেতেন না। পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী।
এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগেও ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। 2022 সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহানি ঘটনা ঘটে তখন থানায় এফআইআর মেটি করে, এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিলেন ওই কলেজের, ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোযোগ মিশ্র ঘটেছে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে গভর্নিং বডি মিটিং ডাকে ওকে কলেজে ঢুকতে বারণ করা হয়, ও তারপর তো কলেজে আসতে পারতো না। কিন্তু 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না। 2016 সালের 1 ডিসেম্বর কলেজের মধ্যে 30-40 জন বাইরের ছেলে নিয়ে এসে ভাঙচুর ছেলেদের, এবং সেই কেস এবং কাউন্টার কেস দুটোই হয়। পরবর্তীতে দুটো কেসই উইথড্র হয়ে কোনো না কোনো কারণে। এরকম ওর নামে আজকের ডে কসবা, গড়িয়াহাট, কালীঘাট 3টে থানা খুঁজে মোটামুটি 10 থেকে 12টা কেস পাওয়া যাবে। সম্পূর্ণ এটার পেশি শক্তি এই কারণেই, কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই, না কেউ ছিল কোনোদিন। এতগুলো ছবি দেখা যাচ্ছে, কারণ খালি ছবি, শুধুমাত্র ছবি রয়েছে বলে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন, উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। 2012 থেকে 13 কলেজে ছিল, চেতলা ব্রিজে স্ট্যাবিং করে, এবং সেই সময় 3 বছর মতো পলাতক ছিল। সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে, র্যাগিং হয়েছে, এবং 2022 সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল, সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন 2023 সালে, তখন গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে, নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, and we'll give you post, but we did not opt for it because we knew that person by now, because আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি। নিউজ 18 বাংলা। এবার কার্তিক মহারাজের কথায় আসি। থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ। নবগ্রাম থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ। ধর্ষণের অভিযোগে আজ কার্তিক মহারাজকে তলব করে পুলিশ। কথা বলবো প্রতিনিধি প্রণব। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, যৌন হেনস্থার যে অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে, তাতে তিনি গ্রেফতারের আশঙ্কা করছেন এবং পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আনছেন। এই কারণে তিনি আজ নবগ্রাম থানায় হাজিরা না দিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছেন। এবং তার বক্তব্য 2012-13 সালে যে ঘটনা, সেই ঘটনা নিজেই তিনি এখন মনে করতে পারছেন না আদৌ কোনো ঘটনা ঘটেছে কিনা। তাই নয়, এই ঘটনার পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, অভিযোগকারিনী যিনি, তার ইতিমধ্যে বেশ কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, সেখানেও পুরো বিষয়টা যে সাজানো এটা প্রমাণ হয়েছে। তাই ওই এফআইআর খারিজ করে কলকাতা হাইকোর্ট, এবং প্রয়োজনে তাকে রক্ষা কবচ দিয়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। সম্ভবত কাল দুপুর 2টোর পর তার আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা বিচারপতি জয়সেনগুপ্ত নেই। বেশ। থানা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ, আর তারপরে যে ছবি আপনারা দেখছেন নবগ্রাম থানার সামনে, কার্তিক মহারাজ ধর্ষকের শাস্তি চাই, তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, হাতে ঝাঁটা নিয়ে মহিলাদের বিক্ষোভ। কার্তিক মহারাজের বিরুদ্ধে থানার বাইরে বিক্ষোভ। চাকরি প্রলোভন দেখিয়ে উনি মহিলাদের ধর্ষণ করেছেন। উনার আমরা শাস্তি চাই, ওনাকে অ্যারেস্ট করতে হবে, আমাদের মহিলাদের এই দাবি। আর এই কার্তিক মহারাজের আবাসিক স্কুলে পুলিশ পৌঁছে যায়। স্কুলের প্রধান শিক্ষিকাকে নোটিশ, বুধবার নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ। আজ পুলিশি তলবে গড় হাজির মহারাজ। আরও একবার জানিয়ে রাখি, কার্তিক মহারাজের আবাসিক স্কুলে পৌঁছে যায় পুলিশ, স্কুলের প্রধান শিক্ষিকাকে নোটিশ। বুধবার নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ। আজ পুলিশি তলবে গড় হাজির মহারাজ। প্রণব আরো ডিটেলে আমাদের জানাতে পারবেন। প্রণব।
দেখো, আজকে কার্তিক মহারাজের তোমার নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি কিন্তু আসেননি, বা তার কোনো আইনজীবীরাও কিন্তু আসেনি, এবং উল্টে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, এবং সেখানেই কিন্তু এই এফআইআর বাতিল করার জন্য কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। তবে আজকে নবগ্রাম থানা থেকে পুলিশ তার যে চাণকে যে স্কুল রয়েছে সেই স্কুলে যান, এবং সেখানে যে প্রধান শিক্ষিকা রয়েছেন তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু সেই প্রধান শিক্ষিকার জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তারপরে আশ্রমের পাশেই একটি যে হাসপাতাল রয়েছে, আশ্রমেরই হাসপাতাল, সেই হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এবং এরপরেই কিন্তু আবার আগামীকাল যাতে ওই প্রধান শিক্ষিকা সুস্থ হয়ে গিয়ে নবগ্রাম থানায় হাজিরা দেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কিন্তু তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন। বেশ।